একটি রাত হঠাৎ নিখোঁজ, পরদিন নদীর তীরে মিলল মাথাবিহীন লাশ। কেউ মায়ের জন্য ঔষধ কিনতে গিয়ে আর ফেরেননি, কেউ আবার অসুস্থ বাবার সংসারের হাল ধরতে বেরিয়ে হয়েছেন হত্যার শিকার। পরকীয়া, অনলাইন জুয়া, ডাকাতির টাকা ভাগাভাগি, অটোরিকশা ছিনতাই থেকে রাজনৈতিক বিরোধ, বিভিন্ন কারণে নারায়ণগঞ্জে সংগঠিত 9টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য, গোয়েন্দা তৎপরতা ও মাঠ পর্যায়ের অনুসন্ধানে এসব ঘটনায় গ্রেফতার করা হয়েছে অন্তত 27 জনকে। অনেকেই আদালতে দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে একে একে উন্মোচিত হলো এসব হত্যার রহস্য। 2025 সালের 25 আগস্ট রাতে নিখোঁজ হন 28 বছর বয়সী সোনারগাঁয়ের কাঁচপুর মধ্যপাড়ার হাবিবুর। পরদিন 26 আগস্ট বন্দরের কুড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন শীতলক্ষা নদীর তীরে উদ্ধার হয় মাথাবিহীন এক যুবকের মরদেহ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পর শুরু হয় তদন্তে গোলজার, মোজাম্মেল সহ 4 জনকে গ্রেফতার করে পিবিআই। গোলজারের বাড়ির মেঝেতে রক্তের দাগ এবং নদীর ঘাট থেকে হাবিবুরের স্যান্ডেল উদ্ধারের ঘটনা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে আসে। 2025 সালের আগস্ট মাসে শীতলক্ষা নদীর পাড়ে একটি মস্তকবিহীন লাশ পাওয়া যায়। এই মস্তকবিহীন লাশ পাওয়া যাওয়ার পরে পিবিআই নারায়ণগঞ্জ টিম সেখানে গিয়ে এই মস্তকবিহীন লাশটির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশটির পরিচয় শনাক্ত করে এবং এই লাশটির পরিচয় পাওয়া যায় যে ডিসিজের নাম হাবিবুর রহমান। এবং এই সংক্রান্তে পরবর্তীতে এই ডিসিস্টের মা এই লাশটাকে তার ছেলেমেয়ে শনাক্ত করার পরে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। পিবিআই নারায়ণগঞ্জ স্ব উদ্যোগে এই মামলাটি অধিগ্রহণ করে এবং তদন্তভার গ্রহণ করার পরে এই হাবিবুরের যে এলাকায় থাকেন সেই এলাকার তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে যে বিশেষ করে মাদক এবং অন্যান্য পারিবারিক বিষয় নিয়ে যে দ্বন্দ্ব ছিল সেই সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামি তাকে আমরা গত 30/8/2025 সালে গ্রেফতার করি এবং গ্রেফতারকৃত আসামির নাম গোলজার হোসেন। এই আসামির দেওয়া তথ্য মতে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও আমরা 2 জন আসামিকে গ্রেফতার করি। এই গ্রেফতার করার মাধ্যমে আসলে এই হাবিবুর হত্যাকাণ্ডের রহস্যটি উদ্ঘাটিত হয়। মূলত হাবিবুরের সঙ্গে গোলজারের এলাকায় মাদক ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে যে বিরোধ ছিল সেই বিরোধকে কেন্দ্র করে গোলজার হাবিবুরকে পরিকল্পিতভাবে তাকে রাতের বেলা তাকে হত্যা করে তার দেহ থেকে মাথাটা আলাদা করে তাকে শীতলক্ষা নদীতে ভাসিয়ে দেয় যাতে করে হাবিবুরের পরিচয় কেউ বুঝতে না পারে। 2025 সালের 16 ডিসেম্বর 2500-এর শ্রীনিবাসডি এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার হয় 27 বছরের আব্রাহান খান প্রকাশ আলিম খানের মস্তকবিহীন মরদেহ। তদন্তে বেরিয়ে আসে পরকীয়া ও ব্ল্যাকমেইলকে কেন্দ্র করে পরিকল্পিত হত্যার তথ্য। রুহুল আমিন প্রকাশ রাব্বিকে গ্রেফতারের পর স্বীকারোক্তিতে সামনে আসে খালা মরিয়ম ও খালু মোবারক মণ্ডলের নাম। হত্যার পর কাতারে পালিয়ে যাওয়া মোবারককে ইন্টারপোলের সহযোগিতায় গ্রেফতার করে দেশে আনা হয়। 2025 সালের 25 নভেম্বর রাতে নিখোঁজ হন সিদ্ধিরগঞ্জের 22 বছর বয়সী তাকবির আহমেদ। পরদিন 26 নভেম্বর আটি অব দ্য কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হয় তার মরদেহ। পিবিআই তদন্তে 27 নভেম্বর হারুন এবং পরে রফিকুলকে গ্রেফতার করে। তদন্তে জানা যায় মাদক সেবনের সময় মোবাইল অনলাইন জুয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকবীরকে হত্যা করা হয়। এরপর ঘটনা ভিন্ন খাতে নিতে তার বাবার কাছে দাবি করা হয় 40,000 টাকা মুক্তিপণ। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত বিল্ডিংয়ে গত 26/11/2025 সালে তাকবির আহমেদ নামে একজন যুবকের লাশ পাওয়া যায়। এই সংক্রান্তে এই তাকবির আহমেদের বাবা নূর মোহাম্মদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পিবিআই নারায়ণগঞ্জ টিম এই লাশটি পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় এবং এই হত্যাকাণ্ড নিয়ে ছায়াতদন্ত শুরু করে এবং ছায়াতদন্তের এক পর্যায়ে পিবিআই নারায়ণগঞ্জ টিম 24 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আসামি মোহাম্মদ হারুন তাকে সোনারগাঁও থানার লাঙ্গলমন্দ এলাকা থেকে 27/11/2025 সালে সন্ধ্যা 6 ঘটিকায় গ্রেফতার করে। আমাদের পিবিআই নারায়ণগঞ্জ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও একজন আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম তাকে সিদ্ধিরগঞ্জ থানার অব দ্য কলোনি মোড় হতে একই দিন
সন্ধ্যা 7 ঘটিকায় গ্রেফতার করে। 2026 সালের 12 জানুয়ারি রূপগঞ্জের দাউদপুরের পলখান এলাকায় মহাসড়কের পাশে উদ্ধার হয় 35 বছরের আবু রায়হান রিপনের মরদেহ। শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন, ভাঙা ছিল হাত পা। তদন্তে ইয়াসিন, রুহুল আমিন, বেলাল ওরফে বিল্লাল এবং রাজীব ওরফে রাজু সহ 4 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত এসএস পাইপ। আদালতে দেওয়া জবানবন্দিতে রাজীব জানান, ডাকাতির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করেই রিপনকে হত্যা করা হয়। গত 12/1/2026 খ্রিস্টাব্দে রূপগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের নিজুমপল্লী রিসোর্টের চত্বরে দক্ষিণ পাশে কালীগঞ্জগামী হাইওয়ের উপরে একটি অজ্ঞাতনামা লাশের সংবাদ পেয়ে পিবিআই নারায়ণগঞ্জ টিম ঘটনাস্থলে গিয়ে লাশটির পরিচয় শনাক্ত করে এবং এই ভিকটিমের নাম ছিল আবু রায়হান রিপন। পরবর্তীতে এই ভিকটিমের বড় ভাই রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পিবিআই নারায়ণগঞ্জ এই মামলাটি সউদ্যোগে অধিগ্রহণ করে এবং এটি তদন্তভার গ্রহণ করে। পিবিআইয়ের তদন্তে এই আবু রায়হান রিপন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আমরা প্রথমে মোহাম্মদ ইয়াসিন নামে একজন আসামিকে গত 14/1/2026 সালে এই নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে তাকে আমরা গ্রেফতার করি। এই মোহাম্মদ ইয়াসিনকে গ্রেফতার করার পরে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। মূলত এই ভিকটিম আবু রায়হান রিপন সে নিজেও একজন ডাকাত দলের সদস্য ছিল এবং এই আসামি ইয়াসিন সহ আরো অজ্ঞাতনামা আসামিরা তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় এরকম ডাকাতি করতো। পরে তাদের মধ্যে ডাকাতির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা যাওয়ার কারণে এই ভিকটিম আবু রায়হানকে আসামি ইয়াসিন সহ অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা তাকে এই রূপগঞ্জে নিয়ে এসে তাকে হত্যা করে হাইওয়ের উপর রেখে যায়, যাতে করে এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। 2026 সালের 19 জানুয়ারি অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন সোনারগাঁওয়ের শারীরিক প্রতিবন্ধী 41 বছরের চালক সোহেল। পরদিন 20 জানুয়ারি হাত, বুক ও নাক মুখ স্কচ টেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। পিবিআই তদন্তে সুজন, হীরা, আবুল কাশেম, আব্দুর রহিম ও দুলালকে গ্রেফতার করে। তদন্তে বেরিয়ে আসে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সোহেলকে খাওয়ানো হয়। পরে নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অটোরিকশাটিও। গত 20/1/2026 তারিখ সকাল 7 ঘটিকায় সোনারগাঁও থানার মুসারচর এলাকায় একটি প্রতিবন্ধী অটোরিকশা চালকের শরীর স্কচ টেপ দিয়ে পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। পিবিআই নারায়ণগঞ্জ এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার সংক্রান্তে ছায়াতদন্ত শুরু করে এবং এই প্রতিবন্ধী সোহেল আহমদকে স্কচ টেপ দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এখানে অজ্ঞাতনামা আসামিরা তাকে মেরে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এই সংক্রান্তে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পিবিআই নারায়ণগঞ্জ টিম এই হত্যা মামলাটি সউদ্যোগে অধিগ্রহণ করে এবং তদন্তভার গ্রহণ করে। পিবিআই তার তদন্তকালীন সময়ে এই এলাকাতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ করে আমরা জানতে পারি যে আমাদের ডিসিস্ট এই প্রতিবন্ধী মোহাম্মদ সোহেলকে তাকে ভাড়া করার জন্য তাকে এই মুসারচর এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে নেশাগ্রস্ত করে তাকে এই স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে তার অটোরিকশায় নিয়ে যাওয়া হয়। আমরা ছায়া তদন্তকালীন সময়ে এবং এই তদন্তকালীন সময়ে এই সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ এবং এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ সুজন মিয়া এবং মোহাম্মদ শফিকুল ইসলাম হীরা নামে দুজনকে আমরা গত 15/1/2026 তারিখে তাকে আমরা গ্রেফতার করি। মায়ের জন্য ওষুধ কিনতে বের হয়ে আর বাড়ি ফেরেননি সিদ্ধিরগঞ্জের 17 বছরের স্কুল ছাত্র ইয়াসিন আরাফাত। নিখোঁজের 2 দিন পর সিদ্ধিরগঞ্জ পুল এলাকার ডিএনডি লেকের পানিতে ভেসে ওঠে তার মরদেহ। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজিম হোসাইন, ফয়সাল, নুসরাত জাহান মিম ও জাহিদ হাসানকে গ্রেফতার করে পিবিআই। 4 আসামি আদালতে দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। 13ই আগস্ট 2025 সালে সকাল অনুমান 8টা সাড়ে 8টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মেসার্স আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে ডিএনডি লেক পাড়ে 17 বছর বয়সে একটি ছেলের লাশ পাওয়া যায়। পরবর্তীতে এই ছেলেটির পরিচয় পাওয়া যায়, ছেলের নাম ইয়াসিন আরাফাত। ছেলেটি
নারায়ণগঞ্জ সদর থানার বেইজ স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিল। পরবর্তীতে এই ডিসিস্টের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলাটি দীর্ঘদিন থানায় তদন্ত করাকালীন এই মামলার রহস্য উদ্ঘাটন না হওয়ার কারণে বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি পুলিশ সেক্রেটারির নির্দেশে পিবিআই নারায়ণগঞ্জকে তদন্তভার দেওয়া হয়। পিবিআই নারায়ণগঞ্জ এই মামলাটির তদন্তভার পেয়ে এই মামলাটি সংক্রান্তে তদন্ত করাকালীন সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন এলাকার লোকজনের কথাবার্তা, তাদের জবানবন্দি এবং সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে এই মামলাটির এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, মূলত পিবিআই নারায়ণগঞ্জ প্রথমে আমরা ভেবেছিলাম যে এই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তোবা বাদীর ভাইদের সঙ্গে তার সম্পত্তিগত বিষয় নিয়ে বিরোধ ছিল, এরকম একটি বিষয় নিয়ে আমরা তদন্ত শুরু করলেও পরবর্তী দেখা যায় এই হত্যাকাণ্ডের পিছনে অন্য একটি গল্প ছিল। আমরা প্রথমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ আজিম হোসেন নামে একজনকে আমরা ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করি গত 5ই মে। আজিম হোসেন এই আমাদের ডিসিস্ট ইয়াসিন আরাফাত হত্যাকাণ্ডের বিষয়ে সে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। মূলত আজিমের স্ত্রী ছিল নুসরাত জাহান মিম। নুসরাত জাহান মিমের সঙ্গে আজিমের এই হত্যাকাণ্ডের ঘটনার 2-2.5 মাস আগে ডিভোর্স হয়ে যায় এবং আজিম যেটি জানায় যে আজিমের সন্দেহ ছিল নুসরাত জাহান মিমের সঙ্গে এই ডিসিস্ট ইয়াসিন আরাফাতের এটি পরকীয় সম্পর্ক ছিল। এই সন্দেহের ভিত্তিতেই এই আসামি আজিম সহ তার অন্যান্য সহযোগী আসামিরা ইয়াসিন আরাফাতকে হত্যা করে। 2026 সালের 5 জুলাই অসুস্থ বাবার সংসারে হাল ধরতে মিশুক নিয়ে বের হন 2500-এর 20 বছরের তরুণ ওয়ালিউল্লাহ, কিন্তু আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন 6 জুলাই গ্রুপদি এলাকার একটি নির্জন স্থান থেকে উদ্ধার করা হয় তার ক্ষতবিক্ষত মরদেহ। তথ্য প্রযুক্তি, সিসিটিভি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে 2 আগস্ট আওলাদ হোসেন ও শাহিনকে গ্রেফতার করে পিবিআই। তাদের দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় নিহতের মোবাইল ফোন ও ছিনতাই হওয়া মিশুক। গত 6 জুলাই 2026 তারিখ বিকালবেলা নারায়ণগঞ্জ জেলার 2500 থানার গ্রুপদি এলাকায় ওয়ালিউল্লাহ নামে একজন মিশুক চালকের নৃশংসভাবে হত্যাকাণ্ডের লাশ পাওয়া যায়। এই ঘটনায় পিবিআই নারায়ণগঞ্জ টিম ঘটনাস্থলে গিয়ে ছায়াতদন্ত শুরু করে এবং এই ঘটনায় ডিসিস্টের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পিবিআই নারায়ণগঞ্জ টিম এই মামলাটি সহোদ্যোগে অধিগ্রহণ করে এবং তদন্তকালীন সময়ে ঘটনাস্থলে আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণে আমরা বুঝতে পারি যে ডিসিস্ট ওয়ালিউল্লাহকে 3-4 জন যুবক ভাড়া করে তাকে এই বারোদি বাজার থেকে, অর্থাৎ সোনারগাঁয়ের বারোদি বাজার থেকে 2500-এর সুলতান সাদি বাজার দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং আমরা এই সমস্ত তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি যে এই সুলতান সাদি বাজার থেকে ডিসিসকে যখন তার মিশুককে নিয়ে যখন আসে তখন তারা এই গ্রুপ দিয়ে এলাকার নির্জন রাস্তায় গিয়ে এই অটো চালক ওয়ালিউল্লাহকে ছুরিকাঘাত করে হত্যা করে তার অটো রিকশায় ছিনিয়ে নিয়ে যায়। 2026 সালের 26 জুলাই সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে নিজ বাসা থেকে 24 বছরের গৃহবধূ তানিয়া আক্তারের নিথর দেহ উদ্ধার হয়। পিবিআইয়ের তদন্তে উঠে আসে পারিবারিক অভাব অনটন ও দাম্পত্য কলহের এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর আত্মগোপনে চলে যান তার স্বামী সোহাগ মিয়া জুলহাস। অবশেষে 11 আগস্ট ভোরে ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তিনি দিয়েছেন স্বীকারোক্তি জবানবন্দি। গত 26 জুলাই 2026 তারিখ সকাল অনুমান 11 ঘটিকায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় গৃহবধূ তানিয়ার মৃতদেহ তার তালাবদ্ধ ঘরে পাওয়া যায় এবং এই তানিয়ার খালা মোসাম্মদ নাসিমা খাতুন তিনি সকালবেলা তার ঘরে ছিলেন। এই গৃহবধূ তানিয়ার স্বামী জুলহাস মিয়া তানিয়ার খালাকে সকাল 10টার সময় তানিয়ার ঘরে চাবি দিয়ে বলে যে খালা আপনি দুপুরে তানিয়াকে গিয়ে চাবিটা দিয়ে আসবেন। তানিয়ার খালার সন্দেহ হলে তানিয়ার খালা সকাল 11টায় তানিয়ার গার্মেন্টসে গিয়ে শুনে তানিয়া গার্মেন্টসে যায়নি। তিনি তখন তানিয়ার ঘরে এসে দেখেন ঘরে তালাবদ্ধ এবং তিনি তালার চাবি খুলে ঢুকে দেখেন যে তানিয়া নাকে মুখে রক্ত এবং
তানিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই ঘটনায় পিবিআই নারায়ণগঞ্জ টিম শুরু থেকে ঘটনাস্থলকে ছায়াতদন্ত শুরু করে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসামি তানিয়ার স্বামী আসামি সোহাগ মিয়া জুলহাসকে আমরা বিভিন্ন সময় আমরা তথ্য প্রযুক্তি বিশ্লেষণে তাকে আমরা গ্রেফতার করার চেষ্টা করি। এই চেষ্টা করতে গিয়ে আমরা তাকে এই ঘটনার পরপরই আসলে সোহাগ মিয়া জুলহাস আত্মগোপনে চলে যায়। মূলত সোহাগ মিয়া জুলহাস এবং তানিয়া তাদের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় গত 2.5 বছর আগে এবং ফেসবুকের পরিচয় সূত্রে তারা প্রেমের সম্পর্কে পরিণত হয়ে তাদের মধ্যে বিবাহ হয় পরিবারের অমতে এবং এই জালকুড়ি এলাকায় তারা এই ঘটনার 7-8 মাস আগে একটি ঘর ভাড়া করে বসবাস শুরু করেন। আমরা আসামি জুলহাসকে গত 11ই আগস্ট 2026 তারিখ ভোর 4:50 নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গি ফিলিং স্টেশনের সামনে থেকে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আমরা সেখান থেকে গ্রেফতার করি। 4 বছর ধরে রহস্যের জট খুলছিল না সে হত্যাকাণ্ডের। সেটি সোনারগাঁয়ের নয়ন হত্যার ঘটনা। 2021 সালের 31 ডিসেম্বর রাতে মারুবদি থেকে বন্দরে কেউঢালা যাওয়ার পথে কান্দাপাড়া এলাকায় নয়নের পথরোধ করে কামাল সহ 14 থেকে 15 জন। চোখ মুখ বেঁধে নির্যাতনের পর তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় একটি ডোবায়। পরদিন 1 জানুয়ারি 2022 উদ্ধার হয় তার মরদেহ। দীর্ঘ 4 বছরেও রহস্য উদ্ঘাটন না হওয়ায় তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় অবশেষে 2026 সালের 7 এপ্রিল প্রধান আসামি মোহাম্মদ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। সোনারগাঁও থানার সাজেলের কান্দি গ্রামের ডিসিস নয়ন হত্যাকাণ্ডের 4 বছর পরে পিবিআই নারায়ণগঞ্জ এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজন আসামিকে গ্রেফতার করে। মূলত 2021 সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সনমন্দি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনকে কেন্দ্র করে এই ডিসিস নয়ন মিয়ার হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে এই হত্যাকাণ্ডটি রহস্য উদ্ঘাটন না হওয়ার কারণে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে পিবিআই নারায়ণগঞ্জকে এই হত্যাকাণ্ডের রহস্যর তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় এবং পিবিআই নারায়ণগঞ্জ এই হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন এবং বিভিন্ন তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডের যে মূল বিষয়টি ছিল, অর্থাৎ 2021 সালে যে ইউপি নির্বাচন ছিল সম্বন্ধী ইউনিয়নের, সেই নির্বাচনে 2টি গ্রুপ ছিল। একটি হলো ফিরোজ মিয়া গ্রুপ, একটা দেলোয়ার মিয়া গ্রুপ। নির্বাচনে দেলোয়ার মিয়া ইউপি সদস্য নির্বাচিত হন। ডিসিস নয়ন ছিল তার চাচা ফিরোজ মিয়ার সমর্থক এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ডিসিসড নয়নকে হত্যা করা হয়। পিবিআই নারায়ণগঞ্জ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আসামি মোহাম্মদ কামাল হোসেনকে গত 7 এপ্রিল 2026 সালে তাকে ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামি কামাল হোসেন এই 4 বছর পরে এসে তিনি আমাদের জিজ্ঞাসাবাদে জানান যে ডিসিস নয়নকে ওই 2021 সালের যে সনমন্দি ইউনিয়নের যে ইউপি নির্বাচন ছিল ওই নির্বাচনকে কেন্দ্র করেই দেলোয়ার মিয়ার যে সমর্থক যারা ছিল তারাই ক্ষুব্ধ হয়ে ডিসিস নয়নকে তারা রাতের অন্ধকারে ডিসিস নয়নকে তার হাত পা বেঁধে এই ঘটনাস্থলে নিয়ে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে। আসামি মোহাম্মদ কামাল হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যাকাণ্ডে অন্যান্য তার সহযোগী আসামিদেরকে জড়িয়ে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। চাঞ্চল্যকর এসব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তথ্য প্রযুক্তির পাশাপাশি মাঠ পর্যায়ের অনুসন্ধান, গোয়েন্দা তথ্য এবং বৈজ্ঞানিক আলামতকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে পিবিআই। কোনো অপরাধী যত সময় আত্মগোপনে থাকুক, অপরাধের আলামত ও তথ্য প্রমাণ তাকে শেষ পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হবে। ভবিষ্যতেও চাঞ্চল্যকর ও অমীমাংসিত মামলাগুলো দ্রুত তদন্তের মাধ্যমে নিষ্পত্তির জন্য পিবিআই সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে জানায় প্রতিষ্ঠানটি।